ফিরহাদের তো উপায় নেই, ইস্তফা দিতেই হবে। সরকার ওদের ক্ষমতায় নেই, সুতরাং মেয়রের মেয়াদ বাড়াবে কে? আইনগত দিক থেকে এদের থাকবার আর কোনো নৈতিক অধিকার নেই। কেউই জনগণের ভোটে নির্বাচিত নয়। সুব্রতবাবু ছিলেন নির্বাচিত মেয়র। এ রাজ্যে মমতার সময় তো আমরা চিরকালই হাঁসঝাড়ু প্রশাসন দেখেছি। কথায় কথায় আওয়াজ উঠতো নন্দীগ্রাম করে দেবো। এই যে এখন যে পরিস্থিতি চলছে সামগ্রিকভাবে, কলকাতা পুরসভার অবস্থা এখন অনেকটাই টালমাটাল। কি বুঝছেন এই পরিস্থিতিটা নিয়ে, কি বলবেন? দেখুন, আমাদের সময় ছিল একটা নির্বাচিত পুর বোর্ড। এখন যেটা পশ্চিমবঙ্গে বা কলকাতায় চলছে, কেউই নির্বাচিত নয়। মনে থাকতে পারে নির্বাচিত পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2020 সালে। কোভিডের বাহানা দিয়ে নির্বাচন না করা, তারপর সবটাই চলছিল প্রশাসনিক নির্দেশে। এবং এ রাজ্যে মমতার সময় তো আমরা চিরকালই হাঁসঝাড়ু প্রশাসন দেখেছি। যিনি মেয়র তিনি পুরমন্ত্রী, তিনি পুরমন্ত্রী হিসেবে মেয়রের মেয়াদ বাড়িয়ে যাচ্ছেন। আজকে যেহেতু রাজনৈতিক পরিবেশ পাল্টে গিয়েছে, সরকার ওদের ক্ষমতায় নেই, সুতরাং মেয়রের মেয়াদ বাড়াবে কে? এই কাউন্সিলর দেখছেন, এরা সকলেই হচ্ছে প্রশাসনিক নির্দেশে কাজ করেছে। কেউই জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই আজকে তাদের পেছনে না আছে জনসমর্থন, না আছে কোনো রকম নৈতিক সমর্থন, তাদের চলে যেতেই হবে। আর ফিরহাদের তো উপায় নেই, ইস্তফা দিতেই হবে। কেন, এখনকার যিনি পুরমন্ত্রী হয়েছেন তিনি এই পুরসভার মেয়াদ আরো বৃদ্ধি করবেন কিনা এই নিয়ে তো প্রশ্ন আছে। আর ফিরহাদ যদি তিনি ব্যক্তিগত স্তরে ভাবেন বিজেপির সঙ্গে কোথাও বোঝাপড়া করে চলবেন, যা যে কেউ করতে পারে, ওর দলের সবাই করছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আইনগত দিক থেকে এদের থাকবার আর কোনো নৈতিক অধিকার নেই। এই প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রেও এটা ব্যাঘাত করতে দেখুন, পারে? প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। প্রশাসনে যদি আপনি প্রশাসনিক আধিকারিকদের যথেষ্ট স্বাধীনতা দেন কাজ করবার জন্যে, ঠিকমতো নজরদারি রাখেন, তাহলে কিন্তু পুরো পরিকাঠামো ভালো কাজ করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন সময়ে, তারা তো তাদের গোষ্ঠী স্বার্থের কথা ভেবেছেন, যার ফলে প্রশাসনও তারাও নিজস্ব ব্যক্তি স্বার্থের কথা ভেবেছে। এটা একে অপরের পরিপূরক। আমরা দেখেছিলাম যে বাম জামানায় সুব্রত মুখোপাধ্যায় তিনি ভালো কাজ করেছিলেন এবং তিনি প্রশংসিত হয়েছিলেন। কাজ করার সুযোগ ছিল, বোর্ড খুব সুন্দরভাবে কাজ করেছিল, তৃণমূলেরই তিনি মেয়র ছিলেন। তো সেইটা কিভাবে সম্ভব হয়েছিল, আর আজকে এই অবস্থা? সুব্রতবাবু ছিলেন নির্বাচিত মেয়র, 1 নম্বর। আর সুব্রতবাবু তিনি স্বাধীনভাবে কাজ করতে চাইতেন এবং করেছিলেনও। আমার সঙ্গে তো সুব্রতবাবুর বহু কথা হয়েছে। যদি কেউ সৎভাবে কাজ করতে চান, প্রশাসনিক কাঠামোকে ব্যবহার করে করা যায়। আপনার টার্মে আমরা দেখেছিলাম যে আপনি শেষের দিকে, তখন যখন তৃণমূল প্রায় ক্ষমতা আসবার আগে আগে, তো তখন কি পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে এরকম পরিস্থিতি কি তৈরি হয়েছিল? কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে পরে তখন একটা বাধা আসতেই, যে কথায় কথায় আওয়াজ উঠতো নন্দীগ্রাম করে দেবো। আমি আপনাকে বলি, যেমন পার্ক সার্কাস বাজার, সেই বাজারটাকে আধুনিকীকরণ করার জন্য আমরা অকশন করে টেন্ডার ডেকে রিলায়েন্সকে দিয়েছিলাম, তারা টাকাও জমা দিয়েছিল। যখন কাজ করতে গেলাম তখন সভাপতি সবাই, তৃণমূলের, কংগ্রেস থেকে আরম্ভ করে সবাই, যে নন্দীগ্রাম করে দেবো, হাত দিতে দেবো না। আমি তবু এসব উপেক্ষা করে এগোবার চেষ্টা করেছিলাম, কিন্তু পরিস্থিতির চাপে তখন আমরা ওটা করতে পারলাম না। আমি তখন বলেছিলাম পার্ক সার্কাসে যারা লোকজন বাধা দিচ্ছিলেন, যে পাশেই ওখানে একটা মল হচ্ছে, সেই মলের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে আপনাদের আধুনিকীকরণ করতে হবে। তখন তারা কেউ বোঝেননি বা বুঝতে চাননি। এখন তো অনেকেই হাত কামড়াচ্ছেন, আমি শুনেছি। এছাড়া অন্য কোনো বাধার তো কিছু ছিল না। এবং আমার ইঞ্জিনিয়াররা তারা স্বাধীনভাবে কাজ করেছেন, এবং যেটা খুব আমার পক্ষে একটা ভালো লাগার ব্যাপার, যে আমি চলে আসার পরেও সমস্ত ইঞ্জিনিয়াররা আমার সঙ্গে বহুদিন যোগাযোগ রেখেছেন। সময় থেকে সময়ান্তরে তারা আমাকে জানিয়েছেন। এমনকি ওই টালা, পলতা থেকে টালার যে আন্ডারগ্রাউন্ড সমস্ত পাইপ ওয়ার্কটা পাল্টে দিয়ে নতুন করার পরিকল্পনা, কাজ শুরু হয়ে গেছিল। অনেক লড়াই করে 300 কোটি টাকার প্রজেক্ট আদায় করেছিলাম। সেই কাজ যখন শেষ হবে তার আগে তো আমাদের চলে যেতে হলো। যিনি এই দায়িত্বে ছিলেন জলের, সেই অফিসার আমাকে ফোন করে, ইঞ্জিনিয়ার, যে স্যার আমরা তো ভুলতে পারবো না,
আমরা জানি আপনাদের ওরা নেমন্তন্ন করবে না, কিন্তু আমি আপনাকে জানিয়ে গেছি যে কাজটা সম্পূর্ণ হয়েছে এবং সেটার জন্য আপনার প্রতি আমাদের সম্মান রইল। এই সম্পর্ক থাকে মানুষের সঙ্গে মানুষের। দুর্নীতি রয়েছে, তবে তৃণমূল দাবি করে যে তারা এই নিকাশির ব্যাপারটা অনেক মানে আপনাদের থেকে অনেকটা ভালো করেছে। এটা কি এটা অযৌক্তিক দাবি। নিকাশি ব্যবস্থার যা উন্নতি সেটা আমার আমলই হয়েছে। পরবর্তীকালে নিকাশি ব্যবস্থা খারাপ লাগে বলতে, কি তাদের কোথায় কোন অংশে তারা উন্নতি করেছেন। কলকাতা শহরে জল যে জমে না, সেটা তো আমার আমলের কাজেরই পরিণতি। তারপর তো নতুন কিছু অ্যাডিশন হয়েছে বলে তো আমার জানা নেই। এই সংযুক্ত এলাকায় যে খাল সংস্কার আমার আমলে যা করা হয়েছিল, তার পরবর্তীকালে কিছু হয়েছে কিনা আমার জানা নেই। সেই এলাকার মানুষ তারা যখন দেখায় বলেন, দুঃখ করেন। এই যে দিকে দিকে দুর্নীতি, কাউন্সিলরদের বাড়িতে সুইমিং পুল, মানে এই তোলাবাজির অভিযোগ, এইটাকে যখন দেখেন কিরকম মনে হয়? দেখুন, আমি তো এই সম্পর্কে বহু আগে থেকেই মানুষকে সচেতন করেছি যে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসীরা তোলাবাজি করছে, এবং যেটা আরও মারাত্মক ছিল, যেটা বলেছি হয়তো লোকে গ্রহণ করতে চায়নি, যে ওরা একটা রাস্তা তৈরি 5 মিটার রাস্তায় তৈরি হলো, সেখানে অমুক কাউন্সিলরের অবদান, তার অনুপ্রেরণা। আর কলকাতা শহরের বুকে যে সমস্ত মৌলিক কাজ আমরা করেছিলাম, এসে সেই স্মৃতিফলকগুলো উল্টে ফেলে দিয়েছে। আমার মনে আছে যে আমরা বিভিন্ন পর্যায়ে যেভাবে সার্ভিস চালু করেছিলাম, তার স্মৃতিফলকগুলো ছিল ওই সময়টা উদ্বোধন হওয়ার সময়। শোভনবাবু মেয়র হয়ে সেগুলো ফেলে দিয়ে খুব গর্ব করে বলেছেন, এটা কি শ্মশান নাকি যে এতগুলো ফলক থাকবে। তো এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। এই যে দিকে দিকে বুলডোজার চলছে, এটাও কি যুক্তিসঙ্গত? এটা তো বিজেপির স্বাভাবিক প্রবৃত্তি। গরিব মানুষকে শেষ করে দাও, প্রান্তিক মানুষকে উড়িয়ে দাও এবং ধনবানদের প্রতিষ্ঠিত করো। আপনারা দেখবেন প্রত্যেক জায়গা থেকে, যেখান থেকে এই হকার গরিব মানুষ যারা বেঁচে আছে, তার উপরে লোককে কাজ দিতে পারছো না, তাদের তুমি শেখাচ্ছ যে ধর্মের নাম করে মন্দিরে যাও। এই প্রত্যেক সপ্তাহে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম করে ওই প্রসাদ বিতরণ করে। আমি দেখেছি শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন প্রসাদ খাওয়ার জন্যে। এ কী যে দুর্ভাগ্যজনক পরিণতি, সেটা আরেক কিছুদিন পরে বোঝা যাবে।